আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আল্লাহর সন্তুষ্টির আশায় শরিক হয়েছেন লাখ লাখ মুসল্লি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপান্তরে তিতুমিরে শিক্ষার্থীদের আজও আমরণ অনশন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে আগামীকাল মাসব্যাপী অমর ২১ বইমেলা শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এবং শনিবার শেষ হচ্ছে বিপিএল এর লিগ রাউন্ডের খেলা। প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ। ছাত্রদের দল গঠনকে সাধুবাদ জানালেও পুরনো রাজনৈতিক দলগুলোর মতো ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান তাদের। কেউ কেউ মনে করেন ছাত্রদের রাজনীতি নয়, পড়াশোনা করা এবং জনগণের বিপদে পড়লে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানো। ছাত্রদের দল গঠন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছেন মাসরুর শাকিল। পিছনের যে কত দল যে দলই আসছে কোনো দলই হিসাবে ভালো হয়নি আমাদের জেনারেশন থেকে। তো এখন যদি নতুন জেনারেশন নতুনভাবে দেখে, আমাদের মেন্টালিটিভাবে মিলবে, কি হবে না হবে সেটা ওনারাই ভালো জানে। এখানে জ্ঞানী মানুষ অবশ্যই দরকার আছে, তো এখানে আমি ভালোভাবেই নিব। আমার জাতি যখন তাদের অধিকার হারিয়েছিল, ঠিক সেই সময় তারা মানুষের পাশে, জনগণের কোটি কোটি জনতার সাথে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিল। তারা যদি দল গঠন করে দেশের কল্যাণ, দেশের জাতির মুক্তি আনতে পারে, এটা আমাদের জন্য ভালোই হবে। রাজনীতি করতে পারলে করবে, সমস্যা কি? এখন আমার দেখা না দেখা হেরা যদি পারে তো করবে। আমার মনে হয় যেভাবে ছাত্র তারা একটা দল গঠন করবো, তারা একটা স্বার্থের মধ্যে চলে যাবো, নিজের স্বার্থের মধ্যে চলে যাবো। আর এখন তো মনে পড়ালেখা করে তারা মনে করেন যে তারা সবাই জনগণের সবাই পাশেই আছে। এমন এক সময় আসবে যখন আমরা বিপদে পড়ে যাবো, তখন আমরা ছাত্রদেরকে ডাকবো। এখন যদি ছাত্র রাজনীতি চলে আসে তাহলে আমরা কার কাছে নির্ভর করবো? সেই জন্য আমি চাচ্ছি যে ছাত্ররা অস্থায়ী হয়তো এখন দুই একজন আছে থাকুক, মানে তার রাজনীতি না আসে। যদি তারে রাজনীতি আসে তাহলে একসময় রাজনীতি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিবে। যদি মনে করেন ছাত্ররা নীতিতে থাকে, দল গঠন করে এবং নীতিতে চালায়, তাহলে হয়তো বা ভালো হবে। আর যদি মনে করেন যে যারাই রাজনীতি করুক না কেন, রাজনীতির যে সঙ্গে সময় হয়, মানে আপনার কি বলে ক্ষমতার লোভ যে সঙ্গে কাজ করে, তখন দেখা গেছে ওই জায়গাটুকু কেউ ঠিক থাকতে পারে না। তখন তারা দল গঠন করবে, ওখানে ওনারাই ভালো জানে যে আসলে দল গঠন করলে কি আসলে জনগণের কি উপকার হবে, না ওই আমরা যেরকম পোড়া কপাল আমাদের ওরকমই কপাল থাকবে, আমরা ওরকম বুঝতে পারতেছি না। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সেখানে আছেন চকর মালিথা, সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, বিশ্ব ইজতেমায় মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং ইজতেমা নিয়ে পুরোপুরি ব্যাপারটা আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৃত্তিকা, কিছুক্ষণ আগে ইজতেমা মাঠে শুক্রবারে জুমার নামাজ অনুষ্ঠিত হয়ে গেল। এই বিশাল এই মাঠে, ইজতেমা মাঠের মুসল্লিরা ছাড়াও আশেপাশের এলাকার আর মুসল্লিরা জুমার নামাজে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। এক জামাতে, এত বড় জামাতে জুমার নামাজ আদায় করতে পারাটা আসলে একটা সৌভাগ্যের ব্যাপার। মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে এখানে জুমার নামাজ আদায় করেন। তাবলিগ জামাতের বাংলাদেশের শীর্ষ মুরব্বী মৌলানা মোহাম্মদ জুবায়ের আশুলিয়া টঙ্গী মহাসড়কের পশ্চিম পাশে দাঁড়িয়ে জামাতে ইমামতি করেন। ইজতেমা মাঠ ছাড়িয়েও মুসল্লিরা আশেপাশের নদীর পাড়ে এবং রাস্তার উপর অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। বিশ্ব ইজতেমা এবছর 3 পর্বে অনুষ্ঠিত হবে। 3 পর্বের বিশ্ব ইজতেমার
আর প্রথম পর্ব এটি। দ্বিতীয় পর্ব আবার শুরু হবে। এই প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামী রোববারের পরে সোমবার থেকে আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। এরপরে আছে আবার তৃতীয় পর্ব। মুসল্লিদের সংখ্যা বেশি হওয়ার কারণেই আসলে এবছর 3 ভাগে ভাগ করা হয়েছে মুসল্লিদের। সবকিছু মিলে আজকে জুমার দিনে মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি এবং মুসল্লিরা যার যার জায়গা থেকে ইজতেমা মাঠে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন এবং মুসল্লিদের জন্য এই 3 দিন ধরে বিভিন্ন ভাষায় বয়ান চলবে। বয়ানের বিভিন্ন ভাষায় বয়ান হলে মুসল্লিদেরকে যার যার ভাষায় অনুবাদের ব্যবস্থা করা হয়েছে, যার যার জামাতে পৃথক করে। সব কিছু মিলে টঙ্গীর তুরাক্তির একটা ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে। মুসল্লিরা যার যার জায়গা থেকে জিকির আজকার এবং আল্লাহর আর ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মৃত্তিকা। অমর 21শে বইমেলার এবারের প্রতিপাদ্য জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ। বাংলা একাডেমির আয়োজনে মাসব্যাপী চলবে এই প্রাণের উৎসব। 1 ফেব্রুয়ারি বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইফতেখার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী অমর 21শে বইমেলা। মেলা প্রাঙ্গণ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারের বইমেলার বিন্যাস আগের মতোই থাকছে, তবে মেট্রো রেলের কারণে প্রবেশ ও বের হওয়ার পথে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 4টি প্রবেশপথ থাকবে, তা হলো টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি, বেসিং প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এবারের মেলায় 708টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে 609টি, 37টি প্যাভিলিয়ন ও 130টি লিটল ম্যাগাজিন স্টল থাকবে। 8 ও 15 ফেব্রুয়ারি ছাড়া প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। শিশু কিশোরদের জন্য থাকছে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। বইমেলায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাইরেও র্যাব, সিটি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, গোয়েন্দা বাহিনীর লোকেরা সার্বক্ষণিকভাবে সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সহায়তা করবে। 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। শীতের সবজির বাজারে স্বস্তি ফিরেছে, তবে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল ও তেল। বিক্রেতারা বলছেন সয়াবিন তেলের সরবরাহেও ঘাটতি রয়েছে। তেল ও চালের দাম কমাতে সরকারকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন ক্রেতারা। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। বাজারে চালের সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও দাম আগের তুলনায় বাড়তি। সরকারি হিসাব দেখাচ্ছে গত মাসের চেয়ে এখন চালের পেছনে ক্রেতাদের খরচ বেড়েছে। গত বছরের এই সময়ের তুলনায় চালের দাম 5 থেকে 15% বেশি। 70 টাকা কেজি, আগে কিনছি 65, 60 এরকম। 70 টাকা কেজি চাল, কষ্ট তো হওয়ারই কথা। একটু বাজার বাড়তি, চালের বাজারটা বেশি। কাস্টমার চালের বাজারটা বেশি, সবজির বাজারটা কম আছে, এটাই বলে আর। অস্থিরতা রয়েছে তেলের দামেও। মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম 2 থেকে 6% বেড়েছে। আবার কোথাও কোথাও সরবরাহে ঘাটতি দেখা যাচ্ছে। প্রতিদিন আমাদের প্রায় 150 লিটার তেল বিক্রি হয়, কিন্তু ওই জায়গায় 2-3 কার্টন দেয় সর্বোচ্চ। তো 2-3 কার্টনে মনে করেন যে 40 লিটার 60 লিটার এরকম দেয়। সপ্তাহে যদি 60 লিটার দেয়, আর বাকি তেলগুলো আসবে কোথেকে? তেল চালের দামে অস্বস্তি থাকলেও শীতের সবজি ক্রেতাদের মাসের খরচে চাপ কমিয়েছে। আগে যে তুলনা ছিল সেই তুলনায় কম আছে। ডিম, মাছ, মুরগির দাম আগের তুলনায় কিছুটা কমে বিক্রি হচ্ছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ভারতে ভিসা জটিলতার কারণে শ্যামদেশ খ্যাত থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের আগ্রহ বেড়েছে। চিকিৎসা সেবা নিতে ভারত যাওয়া কঠিন হয় পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা সেবা নিতে যাচ্ছেন বাংলাদেশিরা। থাইল্যান্ড ঘুরে মাস্টার শাকিলের রিপোর্ট।
বাংলাদেশিদের কাছে দেশের বাইরে চিকিৎসা সেবার জন্য জনপ্রিয় দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ড। জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে ভারতে ভিসা পাওয়া কঠিন হওয়ায় বাংলাদেশিরা বিকল্প দেশ হিসেবে 4 ঘন্টা বিমান দূরত্বের থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন। ভিসা পাইতে খুব তাড়াতাড়ি হয়, যেমন আমাদের এখানে সবকিছু আমাদের সাথে যায় আর কি। অ্যাকচুয়ালি ইন্ডিয়া বাদ দিয়ে দুবাই, থাইল্যান্ড এইসব জায়গায় যথেষ্ট ডেভেলপ হয়েছে। ইন্ডিয়ার বন্ধ হওয়াতে দীর্ঘদিন ধরে ব্যাংকক হাসপাতালে ইন্টারপ্রেটারের কাজ করেন শিখা দত্ত বণিক। তিনি জানান, গত 5 মাসে বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ব্যাংককের যে হাসপাতালে আমি চাকরি করছি, ব্যাংকক হসপিটাল, সেখানে আমি প্রায় 20 বছর হয়ে গেছে। যেহেতু ইন্ডিয়ার ভিসাটা বন্ধ আছে, তো আমাদের ইন্ডিয়ার যারা পেশেন্ট গ্রুপ, সেই গ্রুপের অনেকাংশই এখন ব্যাংককে চলে আসতেছেন। ব্যাংককের হোটেলগুলোতেও বাংলাদেশিদের বেশ ভিড় দেখা যায়। গণঅভ্যুত্থানের পরে পার্শ্ববর্তী দেশ, যেসব দেশে বাংলাদেশের মানুষেরা চিকিৎসা সেবা নিতে যেতেন, সেসব দেশে ভিসা জটিলতার কারণে পর্যটনের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। তবে এখানে যারা বাঙালি এই চিকিৎসা সেবার সাথে জড়িত রয়েছেন, তারা বলছেন এখানকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মাসুর শাকিল, চ্যানেল আই। ঘন কুয়াশার কারণে রংপুর, কুষ্টিয়ার মিরপুর ও নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 8 জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে 25 জন। পুলিশ জানিয়েছে, সকাল 9:30টায় পীরগাছা নবদিগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী বাস ও 3 হুইলারের সংঘর্ষে 3 হুইলারের 2 যাত্রী নিহত হয়। সকাল 7:30টার দিকে পীরগঞ্জ বরদরগাহ হাইওয়ে থানার কাছে 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সাতক্ষীরার কালীগঞ্জের আসলাম খান নিহত হন। এই ঘটনায় আহত 20 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে সকালে রংপুরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় মাসুদ মিয়া নিহত হয়েছেন। কুষ্টিয়ার মিরপুরে ট্রাক, সিএনজি, অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত ও আহত হয়েছেন 3 জন। স্থানীয়রা জানিয়েছেন, সকালে একটি সিএনজি অটোরিকশা কুষ্টিয়া থেকে কয়েকজন যাত্রী নিয়ে ভেড়ামারা যাওয়ার পথে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার যাত্রী তানিয়া খাতুন ও চালক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত 3 জনকে কুষ্টিয়ার 250 শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়াও নোয়াখালীর সেনবাগে অপর দুর্ঘটনায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের থাকা ছাত্র প্রতিনিধিরা রাজনীতি করতে চাইলে তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে না। তাফিমুল ইসলামের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্র প্রতিনিধিদের অন্তর্বর্তী সরকারে অন্তর্ভুক্ত করা হয়। সাম্প্রতিক সময়ে ছাত্রদের নতুন দল গঠন ও সরকারে ছাত্র প্রতিনিধিদের নিয়ে বিএনপির মহাসচিবের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা জন্ম দিয়েছে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের রাজনীতিতে যুক্ত হওয়ার ইস্যুতে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। ছাত্র প্রতিনিধিরা যদি রাজনৈতিক দল করতে চায় বা নির্বাচন করতে চায়, তাহলে তারা ক্ষমতা ছেড়ে দিবে, তারা ক্ষমতায় থাকবে না। এবং তারা যদি সেটা না করে, তাহলে তো এটা নিয়ে সমস্যা থাকার কথা না। আর ছাত্রদের যেই নেতৃত্ব ইয়েতে আছে, সরকারে আছে, তারা তো হচ্ছে শুধুমাত্র আমাদের নেতা হিসেবে ইয়েতে নেই, পাওয়ারে নেই, সরকারে নেই। তারা পুরো একটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে পাওয়ার আছে, এই দেশের মানুষের নেতা হিসেবে পাওয়ার আছে, সরকারে আছে। সুতরাং তাদেরকে বিতর্কিত করার কোনো প্রশ্ন ওঠে না। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন না বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটা কখনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে হয়তো কেউ হয়তো নতুন রাজনৈতিক দলে যেতে পারে, কেউ হয়তো বিএনপিতে যেতে পারে, কেউ হয়তো জামাতে যেতে পারে, কেউ হয়তো বাম রাজনৈতিক দলে যেতে পারে। এটা তার প্রত্যেকের স্বাধীনতা। যারা কোনো রাজনীতি করবে, রাজনৈতিক দলের সাথে যুক্ত হইতে চাইবে, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা ছেড়ে যাবে। আব্দুল হান্নান বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো রাজনৈতিক দলের দ্বন্দ্ব নেই, সব দল ও মতের মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাপান ও বাংলাদেশের সমন্বিত উদ্যোগে দেশের পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক উপকূলীয় জনপদের জীবনমান উন্নয়নে আসতে পারে গুণগত অগ্রগতি। রাজধানীতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং জাপান পরিবেশ শিক্ষা ফোরামের নীতি নির্ধারকদের আলোচনায় সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজের রিপোর্টে বিস্তারিত। সভ্যতার চাকা যত ঘুরছে, তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দখল, দূষণ আর প্রকৃতি ধ্বংসের নানা পায়তারা।
অনিয়ন্ত্রিত লোভ আর অদূরদর্শিতায় পুরো সভ্যতা যখন হুমকিতে, তখন নিরাপদ ধরিত্রী বিনির্মাণের অগ্রযাত্রায় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ কর্মপরিকল্পনা। রাজধানীর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রান্তিক জনপদের শিক্ষা সম্প্রসারণ, পরিবেশ বান্ধব জীবনযাত্রা, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতে জোর দেন প্রতিনিধিরা। একই সাথে বিভিন্ন ধরনের দূষণ আপনারাও বাংলাদেশে নানা রকম কাজ করতেছেন, এই জন্য আমরা অবশ্যই একসাথে বাংলাদেশের জন্য কাজ করতে পারবো সেটা মনে করি। 具体的に何ができるかということを今後皆さんと一緒に考えていきたいなと、できることがあればぜひやりたいと思ってます。তাই আমরা এখন থেকে একসাথে আলোচনা করে আমরা কি করা যাবে, কিরকম সুযোগটা আছে সেটা একসাথে চিন্তা করতে চাই। バングラデシュでは生物多様性が失われつつあるという話をお聞きしました。আমরা অবশ্যই এনভায়রনমেন্ট এডুকেশন বা বায়োডাইভার্সিটি সেটা একসাথে বাড়ো করার জন্য কাজ করতেছি। বাংলাদেশে বায়োডাইভার্সিটি তো একটু আস্তে আস্তে কম হতেছে। 生物文化多様性という言葉はこれは2010年の পরিবেশ রক্ষা করার জন্য কাজ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা একসাথে সুন্দর কাজ করতে পারবো সেটা মনে করতেছি। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট সংকট থেকে মানব সভ্যতা রক্ষায় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আন্তর্জাতিক উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তারা আমাদের সাথে কিভাবে একসাথে কাজ করতে পারে, তাদের এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করতে পারে। এডুকেশন সেক্টরেও যেমন আমরা তাদের কন্ট্রিবিউশন চাই, পাশাপাশি আমাদের প্রাণীদের নিয়ে বলি, আমাদের পরিবেশকে নিয়ে বলি, আমাদের নানা ধরনের যে দূষণ আছে সেগুলো নিয়ে যদি বলি, এই সব কিছু ব্যাপারেই কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে সক্ষমতা আছে, আমাদের বাইরের থেকে নানা ধরনের সাহায্য সহযোগিতা দরকার। তাদের সাথে আমরা জাপানেও কথা বলেছি, আবার এখানেও ওনারা এসছেন আমাদের ভিজিট করতে, এবং সম্ভাবনাটা কোন বিষয়ে কি কাজ করা যায় সেটা নিয়ে কিন্তু কথা বলছি আমরা, এবং পাশাপাশি আমরা এর পরবর্তীতে কি করব সেটা নিয়েও কিন্তু কথা বলেছি। তো সেই জায়গাটি এখন যে জিনিসটা সবসময় আমরা ফিল করি যে একার পক্ষে সব কিছু করা সম্ভব না, সেখানে যারা সমমনা দেশে এবং বাইরে তারা যখন একসাথে হাত মেলাবে তখনই কিন্তু একটা ভালো কিছু অর্জন করা সম্ভব হবে এই পৃথিবীর জন্য, বাংলাদেশের জন্য। এর আগে 2023 সালে টোকিওতে আয়োজিত আলোচনায় সুন্দরবন সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শিশুদের পরিবেশ শিক্ষায় একসাথে কাজ করতে সম্মত হয় জাপান পরিবেশ শিক্ষা ফোরাম এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর আদাবরে সোনিয়া আক্তার আখি নামের এক নারীকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। তাদের দাবি, বুধবার রাতে আখিকে কৌশলে ডেকে নিয়ে আদাবরের একটি ফ্ল্যাটে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। ময়নাতদন্তের রিপোর্ট ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করলে ঘটনার কারণ উদ্ঘাটন করা যাবে। আমার বোনকে যারা হত্যা করছে, মার্ডার করছে, তাদের মূল হত্যাকে ধরা হোক। এর বিচার দেশবাসী সরকারের কাছে চাই, এই মেয়ের বিচার চাই, আপনারা বিচার করবেন। তাকে যারা হসপিটালে নিয়ে এসেছিল 2 জনকে আমরা পাই সেখানে। এরপরে এই 2 জনকে রেখে শাহাবুদ্দিন পালিয়ে যায়। আরও 2 জন ছিল, তারাও এসেছিল হসপিটালে, বাট তারাও ওই শাহাবুদ্দিনের সাথে পালিয়ে গেছে। পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রকৃত বিষয়টা জানতে পারবো। দর্শক, এবারে যাচ্ছি বিপিএল আপডেটে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও আন্দোলনরত শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। সেখানে আছেন শাকের আদনান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদনান, শিক্ষার্থীদের অবস্থানের কেমন দেখছেন? মৃত্তিকা, ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগেই তারা একটি নিয়ে
এই সামনের দিকে চলে গিয়েছে এবং আমতলিতে কিছুক্ষণ অবস্থান করার পরে তারা এখন চলে গেছেন এবং এই জন্য কিছুটা যানজটেও পড়তে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারা সামনের আবার যে কলেজের যে মূল যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনে গিয়ে অবস্থান নেবেন। তো আপনারা জানেন যে এই তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে বেশ কিছুদিন যাবতে আন্দোলন করছেন এবং গতকালও আপনারা জানেন যে দিনভর তারা আন্দোলন করেছেন, সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে এবং তারা বলেছেন যে তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে কর্মসূচি, আমরণ অনশন এবং বিক্ষোভ সমাবেশ বা অবস্থান এবং রেলপথ বা এই আমতলী বা গুলশানের যে একটি ব্লকেট দেওয়ারও তারা কর্মসূচি ঘোষণা করেছেন গতকাল রাতেই, যেন তাদের এই দাবিটা আদায় হয়। এবং আপনারা জানেন যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল তাদের সঙ্গে দেখা করে, তবে সেখানেও কোনো সুরাহা না হয় তারা কিন্তু তাদের এই আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছেন। মৃত্তিকা, ধন্যবাদ আদনান আপনাকে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এবং ইউএস আর্মি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষে কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানের 64 জন ও হেলিকপ্টারের 3 আরোহীর মধ্যে 28 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দুর্ঘটনার জন্য আগের প্রশাসনগুলোর নিয়োগ পন্থাকে দোষারোপ করেছেন। তিনি দাবি করেছেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগের ক্ষেত্রে যথাযথ যোগ্যতা যাচাই করা হয়নি, তবে তিনি এই মন্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেননি। দুর্ঘটনাটি কেন ঘটল তা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারা। দুর্ঘটনাস্থল পোটোমেক নদীতে উদ্ধার অভিযান চলছে। এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স বা ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা যায়নি। এবারে নিটুল টাটা কৃষি সংবাদ। হবিগঞ্জে পোলো দিয়ে মাছ ধরা প্রতিযোগিতা হয়েছে। বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে আবারও জাগিয়ে তুলেছে বানিয়াচংয়ের আতকুড়া গ্রামবাসী ও নবীগঞ্জের বিজনা নদীর অববাহিকার 5 গ্রামের মানুষ। বানিয়াচং উপজেলার আতকুড়া বরআন বিলে এবং নবীগঞ্জের বিজনা নদীতে এই প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শৌখিন মাছ শিকারী প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তোলে। মাছ ধরা প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে। হবিগঞ্জ থেকে চৌধুরী ফরিয়াদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার বানিয়াচংয়ের বড়আনি বিলে যুগ যুগ ধরে চলে আসছে পোলো দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। এই মাছ ধরার প্রতিযোগিতা পরিণত হয় উৎসবে। প্রতি বছর শীত মৌসুমে হাওরের পানি কমে গেলে জেলার বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ মাছ ধরতে পোলো ও নানা ধরনের জাল সহ বিভিন্ন উপকরণ নিয়ে মাছ শিকারের জন্য বিলে হাজির হন। আমরা পোলো ভাই, আমরা কেউ কেউ মাছ পাই, কেউ কেউ মাছ পায় না। আমরা একটা জিনিস বুঝি, যারা আজকে পাইছে না আগামী বেলা পাইবার আশা। অনেকগুলা মাছ, কেউ 5 কেজি 10 কেজি 15 কেজি ওজনের মাছ পাইতেছে, অনেকেই খুশি। ঠান্ডার ভিতরে ফলো ভাইয়া 3টে মাছ চাইছি, আল্লাহর রহমতে। আমরা যদি ঠান্ডা না হতো আরো মাছ চাইতাম। মাছ শিকারীদের অনেকেই বোয়াল, গজার, শোল সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ ধরেন। প্রায় 2000 শিকারী কয়েক লাখ টাকার মাছ শিকার করেন এই বিল থেকে। অনেক মানুষ পাইছি, কেউ পাইছি না, তবে গোটার মাছ মানে খুব আমার আনন্দ লাগতেছে। বরআন বিলে গ্রাম বাংলা একটা ঐতিহ্যবাহী ফলো ভাই হয়, প্রতি বছর আমরা মাছ ধরতে আসি। প্রচুর ঠান্ডা, তারপরেও বলতে আনন্দ যে একটা জিনিস, বলতে সবার সাথে মাছ মারাটা এগুলো সবচেয়ে বড় বিষয়। মাছ পাওয়া না পাওয়া হলে পরের কথা। বিলগুলোতে বিষ প্রক্রিয়ায় মাছ নিধন বন্ধ করে সেখানে এই উৎসব চালু করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আয়োজক কমিটি ও এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অকৃত্রিম ভালোবাসায় বন্যপ্রাণী সজরুকে পোষ মানিয়েছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। আদর যত্নে বেড়ে উঠছে রাস্তা থেকে কুড়িয়ে আনা ছোট্ট সজরু। মানুষ বন্যপ্রাণীর বন্ধুত্বের এমন গল্প এখন সবার আগ্রহের কেন্দ্রে। বিরল এই দৃষ্টান্ত বন্যপ্রাণী রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করবে বলছেন পরিবেশবাদীরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। সারা শরীরে কাঁটাযুক্ত থাকায় ভয়ে বন্যপ্রাণী সজরুকে এড়িয়ে চলেন অনেকেই। তবে নিভৃতচারী এই প্রাণীকে পরম মমতায় লালন পালন করছেন টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ লিটন। ভালোবাসার প্রতিদানও দিয়েছে সজারু। পোষ মেনে পরিবারের সদস্য হয়ে উঠেছে বন্যপ্রাণীটি। 1 বছর আগে সজারুটিকে রাস্তায় কুড়িয়ে পান লিটন। ঘরের পাশে গর্ত করে বসত গড়েছে এই
বন্যপ্রাণীটি। ও ভাত খায়, সবজি খায়, ফুলকপি, পাউরুটি, বিস্কিট, মানে যাবতীয় মজা যা এগুলা আমি ওরে খাওয়াই। আয়ের মধ্যে পাইছি ওর ভালোবাসা, ওর আদর। পারবেন এভাবে কেউ কুলে নিতে, কেউ পারবেন না। আর ওরা আমি কুলে নিমু, আমার আঘাত করবো না। একটা কাঁটা যদি ঢুকে ওই জায়গায় ও চাটে, আমি যদি বলি এখন আমার হাতে কাজ ব্যস্ত, একটু পরে খাবার দিব, তুমি বৈশা থাকো, ও নেই বৈশা থাকে, তাহলে ও আমার ভাষা বোঝে না। অবশ্যই বোঝে, একটা পানি হইয়া মানুষের ভাষা বোঝে। স্থানীয়দের সাথেও দারুণ সখ্য সজারু। ভালোবাসায় এতটাই আবদ্ধ হয়ে গেছে যে ওর পরিবারের একটা অংশ হয়ে গেছে। ওর 2টি সন্তান, এটা নিয়ে আমরা এলাকাবাসী মনে করি ওর 3টি সন্তান। প্রথম দিকে দেখে অনেক ভয় পাইতাম, যেহেতু বন্যপ্রাণী শরীরে কাঁটাযুক্ত। কিছুদিন যাওয়ার পরে এটি আমাদের পোষ মেনে যায়। যখন যা লাগে তাই উনি এই সজারুকে খাওয়ায়। আইনে বন্যপ্রাণী পোষ মানানো অপরাধ হলেও বিপন্নপ্রায় সজারুর প্রতি লিটনের এই ভালোবাসা বন্যপ্রাণী সংরক্ষণে অনন্য দৃষ্টান্ত হবে প্রত্যাশা পরিবেশবাদী সহ সবার। টাঙ্গাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আল্লাহর সন্তুষ্টির আশায় শরীক হয়েছেন লাখ লাখ মুসল্লি। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে তিতুমিরের শিক্ষার্থীদের আজও আমরণ অনশন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে আগামীকাল মাসব্যাপী অমর 21শে বইমেলা শুরু, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সংকটে থাকা সভ্যতা রক্ষায় পরিবেশ বান্ধব ও সময়োপযোগী উদ্যোগে গুরুত্বারোপ, জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের তাগিদ। এবং শনিবার শেষ হচ্ছে বিপিএল এর লিগ রাউন্ডের খেলা। প্লে অফে চতুর্থ দলের রেসে টিকে আছে দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্স। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।